শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। মন্দিরে মন্দিরে দেবী দুর্গাকে জানানো হলো মর্তলোকে আহ্বান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি, আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিত, আজ জরুরি সিন্ডিকেট সভা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় থাকবে পোশাকের স্বাধীনতা, বলছেন ভিপি সাদিক। নারী শিক্ষার্থীদের সঙ্গে শিবির নেতাদের সখ্যতাকে ইতিবাচক হিসেবেই দেখছে জামায়াত। আমি তো দেখি না যে ডাকসুতে যারা ইলেকশন করে ছাত্র নেতারা সব কেউ সীমা লঙ্ঘন করেনি, সকলকে নিয়েই চলছেন। কিছু লোক আছে না, নাম বলবো না, তারা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মরছেন। তো এখন কিছু একটা বলতে তো হবে, নেই কাজ তো খই ভাজ। Congratulations, Jamuna TV. May we please have representatives from Jamuna TV on the stage, please. নিউজ চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। এই সাফল্য আগামীতে যোগাবে কাজ করার প্রেরণা। আপনারা তো দেখেছেন জুলাই আগস্টে যমুনা টিভির অবদানটা কি। যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে সবসময়। আমরা মনে করি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পরে যমুনা টেলিভিশনের দায়বদ্ধতা আরও বাড়বে মানুষের কাছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বাজলো দেবী দুর্গার আগমনের ধ্বনি। আজ শুভ মহালয়া। দুর্গতি নাশিনী দেবীকে মর্তে আমন্ত্রণ জানাতে ভোর থেকেই শুরু হয় চণ্ডীপাঠ, ঘট স্থাপন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। চণ্ডীপাঠের মাধ্যমে সব অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে। পিতৃপক্ষের শুরুতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন মর্তবাসী। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। ষষ্ঠীর মাধ্যমে মূল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবছর সারা দেশে 33,576টি মণ্ডপে হবে দেবীর আরাধনা। সব মণ্ডপে নেওয়া হচ্ছে পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, শুভ মহালয়ার নানা আনুষ্ঠানিকতার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। আমার সহকর্মী সুমাই ঐশী সেখানকার খবরগুলো রাখছেন। ঐশী, ভোর থেকেই তো আপনি সেখানে রয়েছেন, সেখানকার খবরগুলো রাখছেন। মহালয়ার কি কি আনুষ্ঠানিকতা আপনার চোখে পড়েছে এবং সারাদিন ব্যাপী কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন আমাদের। ইশরাত, মহালয়ার আনুষ্ঠানিকতা বলতে যেই ঘট স্থাপন পূজা হয় সেগুলো আসলে একদম ভোর থেকে শুরু হয়। যেমনটা আমরা দেখেছি আজকে মোটামুটি সকাল 5:30টার পর থেকেই যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো শুরু হয়েছে। 6টার দিকে আসলে মূল যেই চণ্ডীপাঠ সেটি শুরু হয়েছিল এবং এরপর আসলে নানান ধরনের চণ্ডীপাঠ হয়েছে এবং একই সঙ্গে সঙ্গীত পরিবেশন হয়েছে, নৃত্য পরিবেশন হয়েছে। এবং মহালয়ার মূল যে আকর্ষণ, মহালয়াতে দেবী দুর্গার যখন মহিষাসুরকে বধ করেন তার যেই নৃত্যর মাধ্যমে সেই দৃশ্যটির প্রদর্শন সেটিও হয়েছে, যেটি আসলে যারা ভক্তরা এসেছিলেন মন্দিরে তারা ভীষণভাবে উপভোগ করেছেন। এবং মহালয়া তো আসলে দুর্গাপূজার একদম শুরুর দিন, এরপর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। সকাল থেকে চণ্ডীপাঠ হয়েছে, চণ্ডীপাঠের পর আরতি হয়েছে এবং এরপর আসলে সূর্য প্রণাম করেছেন যারা এখানকার পুরোহিত আছেন তারা, এবং যারা ভক্ত আছেন, দেবী মায়ের ভক্ত আছেন তারাও এখানেও সূর্য নমস্কারের মাধ্যমে
সূর্য দেবতাকে আহ্বান করেছেন, সূর্য দেবতাকে সম্মান জানিয়েছেন। একই সঙ্গে মর্তে সমস্ত বদ শক্তি বা মর্তে সমস্ত অশুভ শক্তিগুলোকে দূর করবার জন্য দেবী দুর্গাকে মহালয়ার মাধ্যমে, চণ্ডী পাঠের মাধ্যমে, ঘট স্থাপনের মাধ্যমে আহ্বান করা হয়, যাতে করে তিনি মর্তে আসেন এবং সমস্ত অশুভ শক্তিকে নাশ করেন, ঠিক যেভাবে তিনি আসলে মহিষাসুরকে বধ করেছিলেন। দুর্গাপূজার আসলে মোট 3টি পর্ব হিসেবে ধরা হয়, মহালয়া, বোধন আর সন্ধি পূজা। আজকে কিন্তু মহালয়া এবং ষষ্ঠী হবে আগামী 28 তারিখ, এবং 28 তারিখের পর আগ পর্যন্ত দুর্গাপূজার যে প্রস্তুতি সেটি শুরু হয়। এই 5 দিন বা 6 দিনের মধ্যে আসলে বিভিন্ন মণ্ডপে দুর্গার প্রতিমা প্রতিস্থাপন, একই সঙ্গে পূজার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনীরও প্রচুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বেশ আনন্দঘন পরিবেশে কিন্তু মহালয়ার মাধ্যমে দুর্গার আগমনী বার্তা। জি ঐশী, বুঝতে পেরেছি। আমার আরো 2 সহকর্মী অপেক্ষা করছেন, তাদের কাছেও যাবো। এরপরে যেতে চাই, আমার আরেক সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন, মোহাম্মদ শফিকুল ইসলাম দেখতে পাচ্ছি আমরা। শফিক, ভোর থেকেই তো দেবীর পক্ষের সূচনা হয় মহালয়ার দিনে। আজ সকালে অবশ্যই আপনি নানা আয়োজন দেখেছেন, সেই খবরগুলো জানাবেন। শুভ মহালয়ার অনুষ্ঠান চলছে ব্রাহ্মণবাড়িয়ার মহাদেবেশ্বর মন্দির থেকে। আপনি যেমনটা বলছিলেন, শারদীয় দুর্গা উৎসবের আজ হচ্ছে শুভ মহালয়া। আজকে দিনক্ষণ আসলে শুরু হয়েছে শুভ মহালয়া আনুষ্ঠানিকভাবে। দেবী দুর্গাকে বরণ করার জন্য কিন্তু স্থানীয় যারা শিল্পী রয়েছেন তারা গানের সুরে সুরে কিন্তু দেবী দুর্গাকে আহ্বান জানাচ্ছেন। আমরা কথা বলছিলাম এখানকার ভক্তদের সাথে, এখানকার সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এবারের উৎসব যাতে তারা সুন্দরভাবে করতে পারে সেই ক্ষেত্রে তারা দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা জানাচ্ছেন। পাশাপাশি এই শুভ মহালয়ার এই অনুষ্ঠানটিকে তারা আজ সকাল ভোর থেকে কিন্তু তারা উপভোগ করছেন এবং তারা সকাল থেকে তারা গানের সুরে সুরে এবং তাদের মন্ত্রের মাধ্যমে কিন্তু তারা দেবী দুর্গাকে তারা আহ্বান জানাচ্ছেন। বলা যেতে পারে আজ থেকে শুরু হচ্ছে, মানে দেবী পক্ষের যে শুভ সূচনা সেটি কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম ব্রাহ্মণবাড়িয়ার শুভ মহালয়ার আজকের এই আয়োজনটি। অনেক ধন্যবাদ আপনাকে শফিকুল ইসলাম, সেখানকার খবর জানাচ্ছিলেন। আমরা এবার সিরাজগঞ্জে যেতে চাই। আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আমার সাথে যুক্ত আছেন। রুবেল, ভোর থেকে তো নানা আনুষ্ঠানিকতা হচ্ছে, চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানাচ্ছে সবাই। এই খবরগুলোই আমরা জানতে চাই আপনার মাধ্যমে, আবারও বিস্তারিত জানাবেন সেখানকার খবর। ইসরাত, ইতিমধ্যেই কিন্তু আসলে সেই চণ্ডীটা পাঠের মধ্য দিয়ে কিন্তু সেই মহালয়ার যে মূল সূচনা সেটি কিন্তু শুরু করে দিয়েছে। আপনি দেখতে পারবেন মূলত সিরাজগঞ্জ মহাপুর আখড়া যেটি রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে এখানে নানা অর্চনা চলছে এবং চণ্ডী পাঠের মধ্য দিয়েই মহালয়ার যে মূল সূচনা সেটি কিন্তু শুরু করেছেন। আজকে মূলত সনাতন ধর্মাবলম্বীদের যে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের মূল সূচনা কিন্তু আজকে শুরু হয়ে গেল। ইতিমধ্যেই কিন্তু পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের যেটি আগমন সেটি কিন্তু হয়েছে। এই দেবী পক্ষের আগমনকে ঘিরে কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশ দেখছি আমরা সিরাজগঞ্জে সার্বিকভাবে অনেকটাই প্রস্তুতি রয়েছে সিরাজগঞ্জের মানুষ। আমি কথা বলতে চাচ্ছি এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবছরে পূজার কতটুকু প্রস্তুতি রেখেছেন, মোট কতটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় আমাদের সর্বস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ করে প্রত্যেক পূজা মণ্ডপে বলা হয়েছে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক টিম রাখতে, এবং পাশাপাশি আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের আনসার, তারপর র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর টল থাকবে এবং সর্বস্তরের মানুষের
সর্বাত্মক সহযোগিতা আমরা আশা করছি যে সুন্দরভাবে আমরা এই পূজাটি সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি মনে করছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে এবং আজকে কিন্তু মূলত এই চণ্ডীদাসের মধ্য দিয়ে যারা যে মহালয়াতে অনুষ্ঠিত হচ্ছে সেই মহালয়ার মধ্যে দিয়ে একটি বড় একটি মাহাত্ম্য রয়েছে। কিন্তু তারা কিন্তু বলছেন যে আজকে মূলত তাদের পূর্বপুরুষের যে তাদের আত্মার মাগফিরাত কামনায় কিন্তু তারা গঙ্গায় যাবেন, স্নান করবেন এবং সেখান থেকে তাদের যে সমস্ত চণ্ডী পাঠ এবং সেই সাথে সেখানে যে তাদের বিভিন্ন আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকের মধ্যে দিয়ে মূলত আজকে সেই উৎসবের মূল সূচনা কিন্তু তারা শুরু করেছেন এবং অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে কিন্তু মহালয়াটি অনুষ্ঠিত হচ্ছে এবং মহালয়ার মধ্যে দিয়ে মূলত শারদীয় দুর্গা উৎসবের যে মূল সূচনা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সব কিছু মিলে সিরাজগঞ্জের মানুষ কিন্তু অনেকটাই প্রস্তুত রয়েছেন। মোট 511টি পূজা মণ্ডপ এবছরে সিরাজগঞ্জে পূজা অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু আজকে প্রতিটি পূজা মণ্ডপই কিন্তু প্রস্তুত নিচ্ছে তাদের সেই পূজার যে সমস্ত আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু করেছে। অনেকটা উৎসবমুখর পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিরাজগঞ্জে। অনেক ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই দেখছি আমার আরেক সহকর্মী নাবিল হোসেন সিলেট থেকে যুক্ত হয়েছেন আমার সাথে। নাবিল, সেখানকার খবর জানাবেন, কোন মণ্ডপে রয়েছেন আপনি, এখন কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে? দেখুন ইশরাত, যে মহালয়া মানে দুর্গাপূজার যে দিন গণনা সেটি কিন্তু শুরু হয়ে যায় এবং মূলত দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমরা দেখি যে এই মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়। আমি এই মুহূর্তে আছি সিলেটের বলরাম জিওর আকড়া যে মন্দির সেখানে আছে এবং সেখানে মহালয়া উদযাপন পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আসলে মহালয়া জন্য যে আসলে আনুষ্ঠানিকতা সেটি আসলে এখন প্রস্তুতি চলছে, যদি এখনো শুরু হয়নি। বা সিলেটের অন্যান্য যে মন্দির বা মণ্ডপ সেখানেও আসলে একই পরিস্থিতি, যেহেতু কিছুটা দেরিতে আসলে সিলেটে প্রতি বছর শুরু হয়। যদিও এখানে যারা সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন যে এর মধ্য দিয়ে মূলত দুর্গা উৎসবের যে আমেজ সেটি আসলে সর্বস্তরে ছড়িয়ে যায় এবং তারা বলছেন যে এটি মহালয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনেই মূলত মহিষাসুরকে বধের যে দায়িত্ব সেই দায়িত্ব আসলে দেবী দুর্গা পেয়েছিলেন এবং এই দিনে আসলে আমরা চণ্ডী পাঠ সহ আমরা যেটি দেখি যে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা তাদের যারা আসলে মারা গিয়েছেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা আসলে প্রার্থনা করে থাকেন, তারা সম্মান জানিয়ে থাকেন। সেটি আসলে আমরা দেখছি যে তার প্রস্তুতি বা চণ্ডী পাঠের যে প্রস্তুতি সেটি মূলত এই মুহূর্তে এই যে বলরাম যে জিওর আকড়া সেখানে চলছে। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি যে আসলে আজকে যে মহালয়া আসলে এই বিশেষত্বটা আসলে কি থাকে? মহালয়া মানেই হচ্ছে একটা শুভ দিন শুরু হলো। আমাদের আগামী 5 দিন পর শুরু হবে শারদীয় দুর্গোৎসব। আজকে সূচনা পর্ব। মহালয়ার দিনে আমরা সাধারণত হিন্দু ধর্মাবলম্বী যারা তারা বিশ্বাস করি যে এই দিনে মহামায়া মা দুর্গার পৃথিবীতে আগমন ঘটবে, অর্থাৎ পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু। দেবী দুর্গা এই পৃথিবীতে আসবেন, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে স্থাপন করবেন। এটাই হচ্ছে মূল মাহাত্ম্য। আর আজকের দিনে আমরা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাই। নিশ্চয়ই সেটি শুনছিলেন। মূলত সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা বলছেন যে এই পৃথিবীর যত অশুভ শক্তি আছে এবার সেই অশুভ শক্তি পরাজিত হবে এবং শুভ শক্তির জয় হবে। ইসরাত। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিত করল প্রশাসন। এর আগে কোটা বাতিলের আন্দোলনে উপাচার্য এবং শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। রাতের মধ্যেই পোষ্য কোটা বাতিলের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে প্রভিসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনে ফিরতে না পেরে জুবেরি ভবনের দিকে যান প্রভিসি অধ্যাপক মাইনুদ্দিন খান আর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে জুবেরি ভবনের দিকে আগায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। আহত হয় রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন। পরে জুবেরি ভবনে প্রভিসি সহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে আন্দোলনরতরা। রাষ্ট্রের কোন যদি শিক্ষার্থীদের বিপক্ষে হয় ভাঙতে আমরা প্রস্তুত। এই যে পোষ্যকোটা, এই পোষ্যকোটা বাতিল করতে হবে। জুবরি ভবনের অবস্থান প্রভিসি মহোদয় যে কক্ষে অবস্থান করছেন ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা সেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, স্লোগান দিচ্ছে, যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে রেকর্ড গড়েছে ছাত্র শিবির। ২৮টি পদের ২৩টিতেই জিতেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তবে শিবিরের এই জয়ের পর বিভিন্ন মহলে চলছে নানা হিসাব নিকাশ। বিশেষভাবে ক্যাম্পাসে নারীদের পোশাকের স্বাধীনতার বিষয়টি আলোচনার তুঙ্গে। নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কি নতুন করে কোনো বিধিনিষেধ আসবে, এ নিয়ে জামায়াতের অবস্থানই বা কি? এসবের উত্তর খুঁজেছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন রানা হোসেন। ডাকসুর ১০১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ভূমিধস জয় পেল শিবির। ভিপি, জিএস, এজিএস সহ কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের এমন অভাবনীয় জয় আলোড়ন সৃষ্টি করেছে। শিবির ইস্যুতে সবচেয়ে বড় যেই প্রশ্নটি সামনে আসে তা হলো নারীদের পোশাক স্বাধীনতা। উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। তবে সম্প্রতি নারীদের পোশাক স্বাধীনতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো পোশাক, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা চলবে না। এখানে হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা নারী শিক্ষার্থীদেরও সমান অধিকার। তবে শিবির ইসলামী ভাবধারার সংগঠন। সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও আদর্শিক বৈচিত্র্য রক্ষায় সংকল্পবদ্ধ ছাত্র শিবির। আমাদের বাংলাদেশটা সবার বাংলাদেশ, এবং এখানে কে কোন দল থেকে এসেছে, কে কোন আদর্শ লালন করে সেটা কোনো বিষয় না। যে হিজাব পড়তে চায় সেটা তার যেমন অধিকার থাকবে, যে হিজাব পড়তে চায় না, যে আধুনিক ড্রেস পড়তে চায় তারও সে অধিকার থাকবে। কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না। এবং কেউ যদি পরিচয়ের কারণে কাউকে আদারিং করতে চায় তাদের বিরুদ্ধে আমরা অবস্থান আমাদের জারি রাখবো। এখানে কোনো ধরনের ট্যাগিং রাজনীতি চলবে না, ফ্রেমিং এর রাজনীতি চলবে না। নারীর পোশাক নিয়ে বিভিন্ন সময় শিবিরের তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকদের কর্মকাণ্ড বেশ সমালোচিত। তবে এই বিষয়ে সংগঠনের কঠোর অবস্থানের কথাও জানান ডাকসুর ভিপি। যারা নারীদের উপর স্লেট শেমিং করছে, যারা নারীদেরকে নিয়ে অশ্লীল শব্দ চয়ন করছে, এরা হচ্ছে কালপ্রিট। তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। যারাই অভিযোগ করবে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের এবং নারীদের উপর যারা শ্লীলতাহানি করবে তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য করবো। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আমাদের যে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যেন ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য আমরা সামগ্রিকভাবে আমরা ব্যবস্থা নিব। নারী শিক্ষার্থীদের সঙ্গে ডাকসুর শিবির নেতাদের সখ্যতা চোখে পড়ার মতো। তাদের এমন আচরণকে বন্ধুসুলভ এবং ইতিবাচক বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল। আমি তো দেখি না যে ডাকসুতে যারা ইলেকশন করে ছাত্র নেতারা সব কেউ সীমা লঙ্ঘন করেনি, সকলকে নিয়েই চলছেন। কিছু লোক আছে না, নাম বলবো না, তারা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মরছেন। তো এখন কিছু একটা বলতে তো হবে, নেই কাজ তো খই ভাজ। তবে পুরো বিষয়টি নিয়ে নারী শিক্ষার্থীরা এবার কি বলছেন? ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদের তো আসলে সময় দিতে হবে অবশ্যই, অবভিয়াসলি। এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমরা দেখিও নি, বাট আগে গিয়ে দেখা যাক কি হয়। হতেই পারে তারা আমাদের উপর কোনো একটা রুলস দিয়ে দিল যে এটা পড়া যাবে না, ওটা করা যাবে না। আবার এরকম হতে পারে যে তারা আগের থেকেও বেশি হয়তো স্বাধীনতা দিয়েছে, যে আপনার যা মন চায় তাই পড়ুন। শিক্ষার্থীদের বক্তব্য, শেষ ভালো যার সব ভালো তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া ছিল ডাকসু নির্বাচনে যারাই আসুক তারা যেন নারী স্বাধীনতা বা নারী পোশাক যে বৈচিত্র্যতা রয়েছে সেটিকে সম্মান জানায়। সেটা হতে পারে হিজাব কিংবা হতে পারে পশ্চিমা পোশাক। এখন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়ের পর নারী পোশাক স্বাধীনতা আবারও আলোচনায়। তবে শিক্ষার্থীরা শিবিরকে সময় দিতে চান। তারা বলছেন, নারী পোশাক স্বাধীনতা নিয়ে শিবিরের অবস্থান কি তা তারা পর্যবেক্ষণ করবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সংবাদ ভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনের নীতি নির্ধারকরা বলছেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকেই এই অর্জন। তবে সবচেয়ে বড় অর্জন দর্শকের ভালোবাসা। এমন স্বীকৃতি বাড়ালো দর্শকদের প্রতি দায়বদ্ধতাও। সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড একটি আন্তর্জাতিক স্বীকৃতি। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশের সুপার ব্র্যান্ডগুলোকে ঘোষণা দেওয়া হয়। সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পায় যমুনা টেলিভিশন।
অ্যাওয়ার্ড গ্রহণ করেন যমুনা গ্রুপের পরিচালক রোজালিন ইসলাম, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, সিএনই তৌহিদুল ইসলাম ও প্ল্যানিং অ্যান্ড অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকল। এমন অর্জনকে যমুনা টেলিভিশনের সঠিক সত্য সংবাদ প্রকাশের ধারাবাহিকতার ফল বলছেন সংশ্লিষ্টরা। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। আপনারা তো দেখেছেন জুলাই আগস্টে যমুনা টিভির অবদানটা কি। যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে সবসময়। দুর্বার গতিতে এগিয়ে যাওয়া যমুনাকে আরও পথ চলতে হবে বলে মনে করেন টেলিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা। মানুষই যমুনা টেলিভিশন যে সেরা সেটার স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতিরই একটা পার্ট হচ্ছে আজকের এই সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড। আমরা মনে করি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পরে যমুনা টেলিভিশনের দায়বদ্ধতা আরও বাড়বে মানুষের কাছে। যমুনা টেলিভিশন আরও বেশি দায়বদ্ধ থেকে মানুষের জন্য কাজ করবে, বাংলাদেশের জন্য কাজ করবে। তবে সবার আগে দর্শকের ভালোবাসাই যমুনার প্রধান অর্জন। এখন ইন্টারন্যাশনালি যখন সুপার ব্র্যান্ডস বলছে, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও যে যমুনা টেলিভিশন ইজ এ বিগ ব্র্যান্ড, সো এটা আমাদেরকে নিশ্চয়ই আরেক ধাপ এগিয়ে দিবে এবং আমাদের দায়িত্ব কর্তব্য আরও বেশি সুন্দরভাবে সুচারুভাবে করতে আমরা আরও অনুপ্রাণিত হব। আমাদের সবচেয়ে বড় যে প্রাপ্তি দর্শকের ভালোবাসা, সেটা আমরা প্রতিদিন পেয়ে যাচ্ছি এবং দর্শকের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদেরকে আরও ভালোবাসা দিবে এবং আমাদেরকে আরও জবাবদিহিতার মধ্যে রাখবে। সংবাদ মাধ্যম কিন্তু জনগণের জবাবদিহিতার মধ্যে থাকতে পছন্দ করে এবং আমরা যমুনা টেলিভিশন প্রতিনিয়ত জবাবদিহিতা করি এক জায়গায়, সেটা আমাদের দর্শক, সেটা বাংলাদেশের জনগণ। এ বছর নানা ক্যাটাগরিতে পরবর্তী 2 বছরের জন্য 49টি ব্রাঞ্চকে স্বীকৃতি দিল সুপার ব্র্যান্ড। ফ্যান ক্যাটাগরিতে যমুনা গ্রুপের যমুনা ফ্যানও পেয়েছে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড। যমুনা ফ্যানের যাত্রা শুরু হয় 1974 সাল থেকে। যমুনা ফ্যান জনগণের আস্থা এবং ভালোবাসার জন্য আজকে অর্জন করেছে। আয়োজকরা জানান সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এই পুরস্কারের মূল লক্ষ্য। লন্ডন ভিত্তিক বহুজাতিক সংস্থা সুপার ব্র্যান্ডস বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে স্মরণ করিয়ে দেয় বিশ্বের মাঝে নিজ দেশকে তুলে ধরতে হবে সবার আগে। এগিয়ে যাওয়ার পথকে সুগম করতে হবে সেবা ও ভালোবাসায়। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। তারা বিশেষ শিশু, কারো শারীরিক কারো মানসিক বিকাশ বাধাগ্রস্ত। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সারা দেশে 35টি শিশু বিকাশ কেন্দ্র খোলা হলেও তা এখন মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। কমানো হচ্ছে জনবল, বেতন বন্ধ 15 মাস। এতে মারাত্মক ক্ষতির মুখে বিশেষ স্বাস্থ্য সমস্যায় থাকা 1.5 লাখেরও বেশি শিশু। প্রতিবন্ধিত্বের শিকার শিশুদের চিকিৎসায় 2009 সালে সারা দেশে খোলা হয় শিশু বিকাশ কেন্দ্র। এসব কেন্দ্রে প্রতিদিন সেবা নেয় 500-র বেশি কোমলমতি। সিলেটের উম্মে আয়মান ঢাকা মেডিকেলের শিশু বিকাশ কেন্দ্রে 2 বছরের চিকিৎসায় এখন অনেকটাই স্বাভাবিক। বেসরকারিভাবে এই চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই তার পরিবারের। গাড়টা যে সোজা করবো ওইটাই আমি ভাবতে পারতাম না, ওর বাবাও ভাবতো না। কিন্তু এখন যা হয়েছে, হয়তো হাঁটতে পারে, কথা বলতে পারে, সবই পারে। এখন যা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া। এখানে শিশুদের বিকাশজনিত 12 ধরনের শারীরিক ও মানসিক সমস্যার চিকিৎসা দেয়া হয়। বিপুল চাহিদা থাকলেও বছরে মাত্র 1.5 লাখের মতো শিশু পায় এই সেবা। 10 টাকা ফি জমা দিয়ে চিকিৎসা নেওয়া যায় সরকারিভাবে, অথচ একই সেবা বেসরকারিভাবে নিতে গেলে প্রতিবারে ব্যয় 3 থেকে 5 হাজার টাকা। অসচ্ছল রোগীদের ভরসা হলেও শিশু বিকাশ কেন্দ্র নিয়ে সম্প্রতি দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। অন্যান্য মেডিকেলে গেলে হয় কি বিভিন্ন ধরনের টেস্ট অযথা হয়রানি করানোর শিকার হচ্ছে, কিন্তু এটা তো এখানে হচ্ছে না। তাই আমরা সকালে চাচ্ছি যে এখানে ডাক্তার রীতিমতো থাকুক। 10 টাকার ডক্টরের ইটা পাচ্ছি, কিন্তু বাইরে গেলে তো আমাদের প্রত্যেক মাসেই 5,000 টাকা লাগবে। তাহলে আমাদের কোথায় পাবো আমরা? এই যে যদি বন্ধ হয়ে যায়, আমরা তো গরিব ফ্যামিলি মারা যায়। তারা তো আর ডাক্তার দেখাইতে আইলে 20,000, 30,000, 50,000 টাকাও জোগাড় করতে পারবে না, তারা তো চিকিৎসাও পাইবে না। চিকিৎসক, মনোবিজ্ঞানী, ডেভেলপমেন্ট থেরাপিস্ট সহ প্রতি কেন্দ্রে জনবল 5 জন। কয়েকদিন আগে চিকিৎসক সহ 3টি পদের জনবল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টা মেন পোস্ট বা অন্য পোস্টগুলোও যদি না থাকে, এখানে মানসম্মত কোনো একটা সার্ভিস হবে না। কারণ একটা পেশেন্ট আসলে, যখন একজন পেশেন্টকে যখন ডক্টর অ্যাসেসমেন্ট করছে না, সাইকোলজিস্ট করছে না, রিসিপশনিস্ট থাকছে না, ক্লিনার ক্লিন করতেছে না, তাহলে সার্ভিসটা কিভাবে থাকে? শুধু তাই নয়,
গত 15 মাস ধরে বন্ধ বেতন। প্রতিবন্ধী শিশুদের কথা ভেবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও অন্যান্যরা। বিগত 15 মাস ধরে আমরা স্যালারিবিহীন। এই অবস্থায় আসলে মানসিকভাবে আমরা আসলে কি অবস্থায় আছি আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতেই পারছেন। তারপরে দেখা যায় আমরা সেবা কিন্তু অব্যাহত রেখেছি, একদিনও সেন্টারটা বন্ধ রাখি নাই, বিশেষ করে মানবিক কারণে। কারণ যদি আমরা বন্ধ রাখি এই বাচ্চাটা দেখা যায় অনেক দূর থেকে এসে ফিরে যাবে চিকিৎসা না পেয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি অপারেশনাল প্ল্যান বা ওপির অধীনে ছিল শিশু বিকাশ কেন্দ্র। 2024 সালের জুলাই থেকে ওপির অর্থ বরাদ্দ বন্ধ। যারা একটু হতাশায় ভুগেছিলেন তাদের অনেকে চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। তো চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ায় তার হয়তো ভালো হয়েছে, সমস্যাটা হয়েছে ওই এলাকার শিশুদের, তারা ওই সেবাটা পাচ্ছে না। শুরুর দিকে 172 জন ম্যান পাওয়ার ছিল আমাদের টোটাল, সব মিলিয়ে এখন সংখ্যাটা 150-51 মতন আছে, তারা কাজ করে যাচ্ছেন। চালুর পর থেকে গত 16 বছরে শিশু বিকাশ কেন্দ্রে চিকিৎসা নেয় প্রায় 2.5 লাখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ব্যয় সংকোচনের নামে চিকিৎসা বরাদ্দ কমানোকে অমানবিক বলছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনের হাত ধরে সুন্দরবনে একে একে আত্মসমর্পণ করেছিল 32টি দস্যু বাহিনীর 328 জন সদস্য। 2018 সালের 1 নভেম্বর সরকারের পক্ষ থেকে দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। তবে দীর্ঘ 6 বছর পর আবারও সক্রিয় বৃষ্টির মতো দস্যু বাহিনী। অত্যাচারে অতিষ্ঠ জেলে বাওয়ালিরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে সবচেয়ে বড় দস্যু দল জাহাঙ্গীর বাহিনী। দলবল নিয়ে যোগ দিয়েছে আরও 2টি। আত্মসমর্পণ করা 3 জনই আবার কেন আগের পথে ফিরেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে তাদের সাথে কথা বলেছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। জাহাঙ্গীর ভাই, আমি এহসান বলছিলাম যমুনা টেলিভিশন থেকে। দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল, এক পর্যায়ে হাতে আসে সুন্দরবনের দস্যু দল জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখের একটি মোবাইল নম্বর। কথাবার্তার এক পর্যায়ে সম্মত হলেন দেখা দিতে। কবে সময় দিবেন? আরো 7-8 দিন পরে দেখা করি। কিন্তু কয়েক দফা পেছানো হলো সাক্ষাতের সময়। যোগাযোগ বিচ্ছিন্ন, ফোন নম্বর পরিবর্তন, শর্তের পর শর্ত। নাটকীয়তা আর প্রতিকূলতা পেরিয়ে একদিন পর সুন্দরবনের একটি খালে অবশেষে দেখা দিলেন জাহাঙ্গীর শেখ। নৌকা দুটো আমাদের নিয়ে গেল বনের গভীরে। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে মত পাল্টালেন তারা। আলাপচারিতায় জানা গেল বাহিনীর সদস্য এখন 40 জনের মতো। প্রথম দিকে দেশীয় অস্ত্র দিয়ে দস্যুতা শুরু করলেও এখন বাইরে থেকে আসছে মারণাস্ত্র। প্রশ্ন ছিল, আত্মসমর্পণের পর আবারও কেন ফিরলেন দস্যুতাই? এই দস্যুগিরি ভালো লাগে না, এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে। দেখা গেল আমি বসবাস করি দাকব থানায়, মামলা হয় রামপাল থানায়, সেখানে ওই মামলার আসামি আমি হই, আমি কিছু জানি না। এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই, আমরা কত বেল উপরে টেকবো। জাহাঙ্গীর শেখের সাথে দলবল নিয়ে যোগ দিয়েছেন সাবেক দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল আবেদিন ওরফে রাজন ও মাঞ্জুর বাহিনীর প্রধান মাঞ্জুর সর্দার। যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি, আমার এই চাকরির যাওয়ার মূল কারণ হলো আমার এই আত্মসমর্পণ বা জলদস্যুর যে একটা এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে। তাহলে আমরা তো মানুষ, আমরা তো ভালোভাবে বাঁচতে চাই। আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না? আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম? এই সরকার পরিবর্তনের পর বরিশাল র্যাবেটে ফোন দিয়েছিলাম যে ঈদ গেল, ঈদের সময় আমাদের বাজারঘাট দেয়, সেরে না। 6-এ ফোন দিয়েছিলাম, 8 বারের পরে ফোন দিয়ে বলল মাঞ্জুরকে। মাঞ্জুরে তো চিনলাম না। মাই যখন সন্তান পেলে চলে যায়, সেই দেশের অবস্থাটা কি হয়? আমরা তো সাধারণ মানুষ। অনেক রাষ্ট্রের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করছে, জমা হয়েছে কোথায়? ওনার নিজস্ব তহবিলে। 3 জনই জানালেন আবারও ফিরতে চান স্বাভাবিক জীবনে। এই প্রশাসন যাতে আমাদের আর কোনো হয়রানি না করতে পারে, এইভাবে যদি আমাদের সিকিউরিটি দিয়ে রাখতে পারে, তাহলে আমরা আবার আমাদের সে গায়ে ফিরে যেতে চাই। বর্তমানে ইনুস ভাই আছেন, উনি যদি আমাদের সেই কথাগুলো বুঝে যদি আমাদের স্ব ইচ্ছায় যদি সেই দিনগুলো ফেরত দেয়। কেউ যেন আমাদের ব্যবসার দিকে চাঁদা দাবি করতে না পারে,
হ্যাঁ, এইভাবে শ্মশান মানে যেন আমরা চলতে পারি, যদি আমাদের এই ব্যবস্থাটুকু করে দেয় ইনশাল্লাহ আমরা আবার সাবেক জীবনে ফিরে চলে যাব। প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগের ব্যাপারে র্যাব কথা বলতে রাজি না হলেও কোস্টগার্ড কর্মকর্তারা জানালেন সক্ষমতা অনুযায়ী টহল জারি রেখেছেন তারা। আমাদের 16টা স্টেশন আউটপোস্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা সুন্দরবনে যে সকল চোক পয়েন্ট যেগুলো আমরা বলি, যে সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আমাদের নিয়মিত পেট্রোল থাকে। স্বাভাবিক জীবনে ফিরতেই আত্মসমর্পণ করেছিলেন সুন্দরবনের এই 3 জলদস্যু বাহিনীর সদস্যরা। কিন্তু সামাজিক প্রবঞ্চনা, প্রশাসনের অত্যাচার ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় তারা আবারও ফিরে এসেছেন সুন্দরবনে। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সরকারের সহায়তা পেলে আবারও ফিরতে চান আলোর পথে। শেখ আল এহসান, যমুনা নিউজ, সুন্দরবন। খেলাপি ঋণ পুনঃতফসিল এবং পুনর্গঠনে বিশেষ সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মোট ঋণের মাত্র 2% টাকা জমা দিয়ে 10 বছরের জন্য পুনঃতফসিল করা যাবে। কিস্তি এবং সুদের হার নির্ধারিত হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। বাংলাদেশ ব্যাংক বলছে, নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও এর সুফল নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা, করোনা এবং ডলার বাজারে অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমাজ। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় পরিণত হয়েছে খেলাপি গ্রাহকে। নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত এসব উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোট খেলাপির 2% টাকা জমা নিয়ে 10 বছরের জন্য ঋণ পুনর্গঠন করতে পারবে ব্যাংক। এ সুবিধা পেতে 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে গ্রাহককে, আর 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে আবেদন। আগে খেলাপি ঋণ নবায়ন করেনি এমন গ্রাহককে অগ্রাধিকার দিতে হবে। তবে এ উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। আমাকে স্পেশালি ফ্রাস্ট্রেটেড করে, আসলে এইগুলো তো কোনো ব্যাংকিং পলিসি হতে পারে না। তার লোনগুলোকে ওরা রেগুলারাইজ করে নেয়, করে তখন অন্য ব্যাংক থেকে আরও বেশি ঋণ নিয়ে নেয়, কারণ তখন তো সে রেগুলার বড়। এর ফলে আমার মনে হয় আসলে খেলাপি ঋণ আরও উৎসাহিত হবে। খেলাপি ঋণ এর ফলে আসলে কমবে না, এর ফলে খেলাপিরা মানে আপনার কি বলে মোটিভেটেড হবে না টু রিপে দ্য ব্যাংক লোন, এর ফলে বরঞ্চ খেলাপি ঋণ আরও উৎসাহিত হবে। ঢালাওভাবে ঋণ পুনর্গঠনের সুবিধা দেওয়ার বিপক্ষে বিশ্লেষকরা বলছেন, প্রভাবশালী ব্যবসায়ীরাই এ সুবিধা বেশি পেয়ে থাকেন। এবার প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। এটা ঢালাওভাবে না দিয়ে যারা নাকি অনিচ্ছাকৃত খেলাপি, যারা নাকি ম্যাক্রো ইকোনমিক রিজনসের জন্য খেলাপি হয়ে গেছে, যারা নাকি র মেটেরিয়াল পায়নি বাজারে, কোভিডের মতো প্রবলেমের জন্য যারা অনিচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে, তাদেরকে এই ধরনের সুবিধা দেওয়া যেতে পারে, তাই না? তাদেরকে এই ধরনের সুবিধা দেওয়ার ফলে কি হবে, তারা তখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। কিন্তু যারা ইচ্ছাকৃত খেলাপি, সে তো টাকা নিয়েছেই না দেওয়ার জন্য, তো তাকে আপনি যত বেশি সুবিধা দেন সে তো তত বেশি আবার মানে এক্সপ্লয়েট করবে। বাংলাদেশ ব্যাংক বলছে, খেলাপি ঋণ পুনর্গঠনের ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের হাতে ছেড়ে দেওয়া হলেও কারা এ সুবিধা পাবে তা ঠিক করে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃত খেলাপিরা কোনোভাবেই ঋণ পুনর্গঠনের সুযোগ পাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণগুলোকে পুনর্গঠন করবে সে বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটার মাধ্যমে আমরা আশা করছি যে এই ব্যবসায়ীরা সুফল পাবেন এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা কখনোই ঋণ খেলাপি ছিল না বা তারা বিভিন্ন অনিয়ন্ত্রিত ঋণ খেলাপি হয়েছে, তারা আবার ব্যবসায় ফিরে আসতে পারবে এবং আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে আবেদন জমা পড়ে 1250-এর বেশি, যার বড় অংশই এখনও নিষ্পত্তি করা সম্ভব হয়নি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কাটাবাড়ি গ্রামের একটি কলাবাগান থেকে উদ্ধার করা হয় শিউলি বেগমের মরদেহ। পুলিশ জানায়, দ্বিতীয় বিয়ের পর থেকেই নানা কারণে তাকে নির্যাতন করতেন স্বামী ফরিদ উদ্দিন। শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ফরিদ। ঘটনাস্থলে মৃত্যু হয় শিউলির। পরে বাড়ির পাশের কলাবাগানে মৃতদেহ ফেলে পালিয়ে যায় ফরিদ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় 150 মিসাইল আর
600 ড্রোন নিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বিমান হামলার শিকার হয়েছে দেশটির 9টি অঞ্চল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন এই তথ্য। জানান, বড় ধরনের হামলার টার্গেট হয়েছে খার্কিভ, ওডেসা, সুমি। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 3 জন, আহত হয়েছে 30 জনেরও বেশি মানুষ। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে একদিনে 78 বার বিমান হামলা চালিয়েছে মস্কো। ফেলেছে 150-রও বেশি গাইডেড এরিয়াল বম্ব। সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় 5000 হামলা হয়েছে। জবাব দিয়েছে ইউক্রেনও। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল সামারায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, প্রাণ হারিয়েছে 4 জন। সব মিলিয়ে মোট 165টি ফ্রন্টলাইনে 2 দেশের সেনাদের তীব্র লড়াই হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। যুক্তরাষ্ট্র দক্ষ কর্মী নিয়োগের ভিসা H-1B এর ফি $1 লাখ নির্ধারণ করায় নিজ দেশে তোপের মুখে পড়েছে মোদী সরকার। মূলত এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ভারত। গত বছরও মোট H-1B ভিসার 71% পেয়েছে দেশটির নাগরিকরা। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলছে বিরোধী দলগুলো। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে দুর্বল প্রধানমন্ত্রী আখ্যা দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগের ভিসা H-1B এর জন্য এখন থেকে প্রতি বছর গুনতে হবে $1 লাখ, যা এতদিন ছিল সর্বোচ্চ $1,500 পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রা। 2004 সালের পর থেকে এ পর্যন্ত প্রতি বছর 85,000 বিদেশিকে এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেওয়া হয়, যার বড় অংশই ভারতীয়। গত বছর H-1B ভিসার 71% পেয়েছে ভারতের নাগরিকরা। এখন H-1B ভিসার জন্য প্রতি বছর ফি হিসেবে গুনতে হবে ভারতীয় মুদ্রায় 88 লাখ রুপির বেশি। বিশ্বের সব দেশের জন্য দক্ষ কর্মী নিয়োগের ভিসা ফি বাড়ানো হলেও ভারতের বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের অভিযোগ, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই নয়াদিল্লিকে চাপে ফেলতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। মোদীকে দুর্বল আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যদি আপনি প্রেক্ষাপট খেয়াল করেন তবে দেখতে পাবেন পাকিস্তানের প্ররোচনায় আমেরিকার যুদ্ধবিরতি ঘোষণা, হোয়াইট হাউসে পাকিস্তানি সেনাপ্রধানকে সংবর্ধনা, পরে শুল্ক আরোপ এবং সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন, সবকিছুই হয়েছে নিয়মতান্ত্রিকভাবে। আমেরিকা ইচ্ছাকৃতভাবে ভারতের প্রতি যুদ্ধাপরাধী আচরণ করছে এবং এটি 2 দেশের সম্পর্কের জন্য শুভ লক্ষণ নয়। 50%. Mr. Modi's and Mr. Trump's friendship is ট্রাম্পের সাথে মোদির বন্ধুত্বের চড়া মূল্য দিতে হচ্ছে ভারতকে। 71% H-1B ভিসা ভারতীয়রা পায়। কাজেই এই সিদ্ধান্ত আমাদের জন্য উদ্বেগজনক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতীয়রা ছাড়াও ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে পড়বে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপ কোম্পানি। এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামাজন, টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপেল, গুগলের মতো জায়ান্টরাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।